Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician. আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব, বাট সেটা একটু মজা করেই স্টার্ট করা যেতে পারে আর কি আজকের এই মেডিকেল ব্লগসটা। সেটা হলো আমাদের বর্তমান ইয়াং জেনারেশনের সাথে এক্স শব্দটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, এবং এক্স বললেই ইয়াং জেনারেশনের অনেক সময় অতীত মনে ভেসে ওঠে। তো যাই হোক, আমি রিলেশনশিপের এক্স নিয়ে বলছি না, আজকের ইম্পর্টেন্ট জিনিসটা পুরোপুরিভাবে মেডিকেল ওরিয়েন্টেডই। টপিকটা হলো সিনড্রোম এক্স। না, এইখানে কোনো অতীতের হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব না, তবে আমার মনে হয় যে এই টপিকটা নিয়ে আপনাদের সাথে যদি আলোচনা করা যায় তাহলে আপনারা এই সিনড্রোম এক্স সম্পর্কে একটা নতুন ধরনের আইডিয়া তৈরি হবে এবং আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আর বেশি দেরি না করে আমরা মেন টপিকে আসি। সিনড্রোম এক্স এর কিন্তু আরেকটা নাম রয়েছে, সেটা হলো মেটাবলিক সিনড্রোম। তবে এই মেটাবলিক সিনড্রোম হতে হলে কিছু ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল করতে হবে। তাহলে দেখে নিই যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, যেটা হলে আমরা কি এটাকে মেটাবলিক সিনড্রোম বলতে পারি অথবা সিনড্রোম এক্স বলতে পারি। তার আগে জানিয়ে দেওয়া প্রয়োজন, সিনড্রোম মানে হলো অনেকগুলো সিমটমসের সমষ্টি। মানে যখন অনেকগুলো সমস্যা একসাথে দেখতে পাওয়া যায় তখন সেই ডিজিজটাকে আমরা সিনড্রোম বলে অভিহিত করে থাকি। There is a criteria known as NCEP-ATP3 criteria, যার ফুল ফর্ম হলো ন্যাশনাল কোলেস্টেরল এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড অ্যাডাল্ট ট্রিটমেন্ট প্ল্যান বা প্যানেল 3 ক্রাইটেরিয়া। এর মধ্যে কিছু কিছু পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো যদি ফুলফিল হয় তাহলে আমরা ওই ডিজিজটাকে মেটাবলিক সিনড্রোম অথবা সিনড্রোম এক্স বলে থাকবো। তাহলে দেখে নেওয়া যাক এই ক্রাইটেরিয়ার মধ্যে কি কি পয়েন্ট রয়েছে। ফার্স্ট পয়েন্ট হলো হাই ব্লাড প্রেশার। সেটা কত? 130/80 অথবা 130/80 উপরে যদি প্রেশার কারো থাকে। 2 নম্বর হলো হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া, যার ভ্যালু হলো মোর দ্যান অর ইকুয়ালস টু 150। লো এইচডিএল লেভেল, ছেলেদের ক্ষেত্রে সেটা লেস দ্যান 40 mg/dl এবং মহিলাদের ক্ষেত্রে লেস দ্যান 50 mg/dl। এখানে বলে রাখা ভালো, কোলেস্টেরলের মধ্যেও কিছু ভালো এবং খারাপ কোলেস্টেরল রয়েছে। তার মধ্যে হাই ডেনসিটি লিপিড হলো হার্ট প্রোটেক্টিভ, কার্ডিয়াক প্রোটেক্টিভ লিপিড, মানে এটা হলো ভালো কোলেস্টেরল, তাই এটা যদি কমে যায় সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেন হাই ফাস্টিং গ্লুকোজ, মানে খাবার আগে যে আমরা ব্লাড টেস্টের জন্য যে গ্লুকোজ টেস্টের জন্য যে ব্লাড দিয়ে থাকি খাবার আগে, সেটাকে বলা হয় ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল, এবং এর ভ্যালু যদি 110 বা 110-এর বেশি হয়ে থাকে। এরপরে নেক্সট পয়েন্ট হলো অ্যাবডোমিনাল ওবেসিটি অথবা সেন্ট্রাল ওবেসিটি, যেটা আমরা কি করে মেজার করব? ওয়েস্ট সার্কামফারেন্স দিয়ে, মানে কোমরের মাপ দিয়ে। যদি ছেলেদের ক্ষেত্রে মোর দ্যান 102 সেন্টিমিটার হয় কিংবা মহিলাদের ক্ষেত্রে মোর দ্যান 88 সেন্টিমিটার হয়, তাহলে আমরা তাকে সেন্ট্রাল ওবেসিটি বা অ্যাবডোমিনাল ওবেসিটি বলবো। এই 5টা পয়েন্টের মধ্যে 3 অথবা 3-এর বেশি যদি কারো শরীরের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে তার মেটাবলিক সিনড্রোম হয়েছে অথবা সিনড্রোম এক্স হয়েছে। তবে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন বলছে যে সেন্ট্রাল ওবেসিটি থাকতেই হবে, এবং তার সঙ্গে যে 5টা পয়েন্ট বললাম সেই 5টা পয়েন্টের মধ্যে যে কোনো দুটো থাকলেই তাকে আমরা মেটাবলিক সিনড্রোম অথবা সিনড্রোম এক্স বলে থাকবো। আরও একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, রিলেশনশিপে এক্স ফ্যাক্টরটা বা এক্স জিনিসটা যেমন খুবই কমন হয়ে দাঁড়িয়েছে, তেমনি মেডিকেলে এক্স ছাড়াও কিন্তু আরেকটা স্পেশাল সিনড্রোম আছে, যার নাম হলো সিনড্রোম জেড। এই সিনড্রোম জেড হলো সিনড্রোম এক্স, যেটা অলরেডি আমি আলোচনা করেছি। সেই সিনড্রোম এক্সের যে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা তো থাকবেই, তার সাথে যেটা থাকবে সেটা হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবারে চলে আসি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ব্যাপারটাকে আমি একটু শর্টে এটাকে আলোচনা করে দিচ্ছি। তবে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আলোচনা করার আগে জানতে হবে যে স্লিপ অ্যাপনিয়া ব্যাপারটা কি। স্লিপ অ্যাপনিয়া মানে হলো, স্লিপ মানে হলো ঘুমানো, সবাই জানি, কিন্তু অ্যাপনিয়া ব্যাপারটার সঙ্গে অনেকেই পরিচিত নয়। অ্যাপনিয়া হলো পজ, মানে ঘুমের মধ্যে যদি কোনো রকমের ডিস্টারবেন্স হয়, যে ঘুমটা কোনো রকমভাবে ঠিকঠাক করে হলো না, ব্রেন কোনো রকমভাবে সিগন্যাল পাঠাচ্ছে না ঘুমের জন্য, অথবা ঘুমানোর জন্য যে আমাদের নর্মাল শ্বাস প্রশ্বাসটাকে মেনটেন করতে হয় সেটাতে যদি কোনো রকমভাবে সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে তাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলবো। এবং এই স্লিপ অ্যাপনিয়া
দুটো টাইপের হয়ে থাকে, একটা হলো সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, আরেকটা হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার থেকে বেশি কমন। সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া কি, যদি ব্রেনে কোনো রোগ হয়ে থাকে, ব্রেনে যদি কোনো ডিজিজ হয়ে থাকে, স্ট্রোক হতে পারে বা পার্কিনসন ডিজিজ, এইসব যদি কিছু হয়ে থাকে, তাহলে ব্রেন থেকে প্রপার সিগন্যালটা ঘুমানোর টাইমে আমাদের রেসপিরেটরি মাসেলগুলোতে যায় না, যে কারণে কিন্তু মানে ঘুমের ডিস্টার্ব হতে থাকে বারবার ধরে। যদি সহজ ভাষায় বলি তাহলে ঘুমের ডিস্টার্ব হতে থাকে, এবং এটাকে আমরা সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া বলি। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা কি? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হলো যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি ঘুমের মধ্যে, সেইটাই যদি কোনো রকমভাবে বাধা থাকে এবং ওটার কারণে যদি আমাদের ঘুমের কোনো রকমভাবে ডিস্টার্ব হতে থাকে, দিনের পর দিন যদি ডিস্টার্ব হতে থাকে, তখন তাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলবো। দেয়ার ইজ অ্যানাদার টার্ম কল্ড কমপ্লেক্স স্লিপ অ্যাপনিয়া, যদি ওটা নিয়ে রিসার্চ চলছে এবং সেটা নিয়ে আমি এখানে ডিটেলসে কোনো রকমভাবে আলোচনা করতে চাইছি না। যাই হোক, সিনড্রোম এক্স আমরা অলরেডি বুঝেছি, সিনড্রোম জেডটাতেও আমি বললাম যে সিনড্রোম এক্স, তার সঙ্গে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কি কি মেডিকেল ব্লগ বা সার্জিক্যাল ভিডিও দেখতে চান আপনারা, সার্জিক্যাল ব্লগের ভিডিও দেখতে চান আপনারা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পার্সোনালি মেসেজ করেও জানাতে পারেন। আমার সময় হলে আমি যতটা সম্ভব চেষ্টা করব সেটা নিয়ে সংক্ষেপে, মেনলি বেঙ্গলিতেই আমি আলোচনা করে থাকি, আমি বাংলায় আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ।